সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান মুন, তোমাদের মন ভাইয়া। পড়াশোনা করছি এখানে মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণী বলো বা তোমাদের 8 থেকে শুরু করে একেবারে একাদশ দ্বাদশ শ্রেণী সবার ক্ষেত্রে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে আমাদের আদর্শ উদ্ভিদ কোষের কি কি উপাদান থাকে, এগুলো জড় উপাদানগুলো কি কি, এবং প্রোটোপ্লাজমের ভিতরে কি কি অঙ্গাণু রয়েছে, এছাড়া অন্যান্য যে উপাদানগুলো সেগুলো নিয়ে আলোচনা আছে। তো এটা মোটামুটি বলতে পারো বেসিক একটা টপিক, যে টপিকের টপিক তোমাদের আজীবন লাগতে পারে। যেমন দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ। যদি আমরা আদর্শ উদ্ভিদ কোষকে ভাগ করতে চাই তাহলে আমরা জড়বস্তু এবং সজীব বস্তু বা জৈব বস্তু হিসেবে ভাগ করতে পারি। এর মধ্যে বলছে যে জড়বস্তু যেগুলো আছে সেই জড়বস্তুগুলো বা জড় পদার্থগুলো কি কি সেগুলো আমরা পড়বো, এবং তারপর আমরা বলছি হচ্ছে যে আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যেগুলো কোষের সজীব বস্তু সেটাকে আমরা ওভারঅল বলতেছি হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে একটা উদ্ভিদ কোষ থেকে আমরা যদি হচ্ছে জড় বস্তুগুলোকে বাদ দিয়ে দেই তাহলে যা থাকবে তাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। ঠিক আছে, এখন দেখো বলছে যে এই জড়বস্তু যে আছে, এই জড়বস্তু মূলত হচ্ছে উপাদান এক হচ্ছে কোষ প্রাচীর, যেটা আমরা জানি যে কোষ প্রাচীর হচ্ছে জড়, বাট কোষ ঝিল্লি কিন্তু সজীব। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি কোষস্থ জড় বস্তু। এখন আমরা কোষ প্রাচীর বা কোষ ঝিল্লির মধ্যে যদি আমরা ঝামেলা পাই তাহলে কিন্তু হবে না। এরপর বলছে দেখো কোষ প্রাচীর বাদ পরে এরপর বলছে হচ্ছে কোষস্থ অন্যান্য নির্জীব বস্তুগুলো বা জড় পদার্থগুলো, এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সঞ্চিত পদার্থ, দুই মিশ্রিত পদার্থ, এবং তিন বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থ মূলত আমরা জানি যে আমাদের খাদ্য উপাদানগুলোর মধ্যে আমরা যেগুলো আমাদের শরীরে জমা থাকে সেগুলো হচ্ছে যে তিনটা, সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, অর্থাৎ শর্করা, আমিষ এবং যে চর্বি জাতীয় খাদ্যগুলো, তাহলে সেগুলো অবশ্যই সঞ্চিত পদার্থ হিসেবে থাকবে, বুঝতে পারছি। এরপর বলছে নিঃসৃত পদার্থ। দেখো নিঃসৃত পদার্থ যদি দেখো বলছে যে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের যেটা মনে রাখতে হবে, হ্যাঁ এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, তোমার লক্ষ্য করতেছো যে যেহেতু চারটা মাত্র পদার্থ নিঃসৃত পদার্থগুলোর মধ্যে, তার মানে এগুলো এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি কোষস্থ নিঃসৃত পদার্থ নয় বা নিচের কোনটি কোষস্থ মিশ্রিত পদার্থ। এটা আমাদের মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে। আমরা মনে রাখতে পারি হচ্ছে হাফ পেন, এই একটা মাত্র সেন্টেন্স দিয়ে হাফ পেন। এই হাফ পেন দেখো হাফ এর এইচ থেকে আসছে হচ্ছে হরমোন, এইচ থেকে কি ভাইয়া বলছে হরমোন, এবং বাকি যে পি ই এন যথাক্রমে হচ্ছে পিগমেন্ট, যথাক্রমে বলছে পিগমেন্ট, ই তে বলছে হচ্ছে এনজাইম, এবং এন তে বলছে হচ্ছে নেকটার। ঠিক আছে, এন তে নেকটার। তাহলে হচ্ছে এই নিঃসৃত পদার্থগুলো, চারটা নিঃসৃত পদার্থ আমরা মনে রাখতে পারবো এইভাবে যে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার, অর্থাৎ হাফ পেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার গেল। এই গেল হচ্ছে আমাদের মিশ্রিত পদার্থ। এরপর বলছে হচ্ছে বজ্র পদার্থ। বজ্র পদার্থ কি আমাদেরকে মুখস্থ করতে লাগে? না, বজ্র পদার্থ খুব একটা এমসিকিউ দেয় না, তবু আমাদের জেনে রাখা ভালো। বলছে যে বজ্র পদার্থগুলো হচ্ছে রেজিন, টেনিন, গাম বা আঠা। আমরা জানি যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই গামটা বা আঠাটা মিশ্রিত হয়, আমরা বলি। এরপর দেখো লেটেক্স থাকতে পারে, অ্যালকালয়েড, এদের মধ্যে কিছু জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, এবং বলছে খনিজ পদার্থ। এগুলো মূলত হচ্ছে সবগুলোই এক একটা রাসায়নিক যৌগ বা রাসায়নিক উপাদান। এগুলো নিয়ে তোমাদের খুব একটা ডিপলি যে জানতে হবে এমন না। ঠিক আছে, এরপর দেখো আমরা এরপর চলে যাই হচ্ছে কোষস্থ সজীব বস্তু। আচ্ছা, আমরা যেহেতু উদ্ভিদ কোষ পড়ছি, আমরা জানি উদ্ভিদ কোষ মানে হচ্ছে দেহের গঠন এবং কার্যকারী একক, বা জীব দেহের গঠন এবং কার্যকারী একক হচ্ছে উদ্ভিদ কোষ। এখন তোমরা একটু লক্ষ্য করবে যে এখানে বলছে প্রোটোপ্লাজম মানে কোষস্থ সজীব বস্তু। প্রোটোপ্লাজমের সংজ্ঞা করার সময় আমরা বলছিলাম যে কোষের ভিতরে অর্ধতরল থকথকে জেলিনেয় পদার্থকে আমরা বলছিলাম প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমকে তোমরা ধরে নিতে পারো একটা হচ্ছে এটা নদীর মতো। এখন নদীতে কি হয় ভাইয়া, নদীতে বিভিন্ন দেখি আমরা নৌকা ভেসে থাকে, লঞ্চ, ট্রলার ইত্যাদি ভেসে থাকে। তারপরে ঠিক তেমন এই প্রোটোপ্লাজমের ভিতরেই আমার বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে, বাকি যেই সজীব বস্তুগুলো রয়েছে, সেই সজীব বস্তুগুলা এই প্রোটোপ্লাজমের ভিতরে ভেসে আছে। তাহলে দেখি আমরা বলছে যদি প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমকে ঘিরে আছে হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি যে আছে তার মানে কোষ ঝিল্লি হচ্ছে একটা আবরণযুক্ত এবং ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা, অর্থাৎ ফসফোলিপিডের দুইটা লেয়ার দ্বারা এই কোষ ঝিল্লিটা পৃথক করা থাকে ভিতরের অঙ্গাণুগুলো থেকে। এবং কোষ ঝিল্লির পর হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজমকেও অর্ধতরল থকথকে জেলিনেয় পদার্থ বলা যাবে। কখন বলবো? যখন আমি বলতেছি প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি সহ নিউক্লিয়াসকে বাদ দিলে যেই অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এছাড়াও আমরা এইগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে এই টপিকগুলো ডিপ আলোচনা হবে তখন সেই বিস্তারিত অংশগুলোতে আলোচনা ভিডিওতে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। এরপর দেখো বলছে যে
নিউক্লিয়াস। হ্যাঁ, এরপর দেখো সাইটোপ্লাজম নিয়ে যদি আমরা একটু কাটাছেড়া করি তাহলে বলছে সাইটোপ্লাজম, তার মানে আমরা বলছিলাম অর্ধতরল থেকে জিনিস পদার্থ, তার মানে এটাতে যে তরল পদার্থগুলো আছে সেগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজমীয় মাতৃকা বা বলছি সাইটোসল। ঠিক আছে, সাইটোসল। এরপর বলছে হচ্ছে সাইটোসলের ভিতরেই, তার মানে আমরা দেখতেছিলাম যে নদী, এই নদীর ভিতরে ভাসমান অবস্থায় ছিল হচ্ছে ধরো আমাদের অনেকগুলো আমাদের অঙ্গাণুগুলো। এই অঙ্গাণুগুলো যখন করতে গেলাম, এটাকে তুমি সমুদ্র ভাবলে বুঝতে পারবে। যেমন ধরো যে সমুদ্রের মাঝখানে হঠাৎ একটা দ্বীপ আছে এবং এই দ্বীপের ভিতরে যদি কোনো লেক থাকে বা এই দ্বীপের ভিতরে যদি কোনো পুকুর থাকে, তাহলে পুকুরের ভিতরে আরো মাছ আছে না, বা সমুদ্রেও তো মাছ ছিল, তার মানে পুকুরের ভিতরেও আছে। ঠিক তেমনই বলতে পারবো আমরা যে সাইটোপ্লাজম তার মানে প্রোটোপ্লাজমের মাঝখানে থাকা আরেকটা ছোট পুকুর মতো। ঠিক আছে, তাহলে এই সাইটোপ্লাজমে সাইটোসোল তো আছেই, এইটার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলা ভাসমান অবস্থায় আছে। এই কোষীয় অঙ্গাণুগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আবরণীযুক্ত এবং আবরণ বিহীন। এখন আবরণীযুক্ত যেগুলো সেগুলো বলছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, পারক্সিজম, গ্লাইকোসিজম এবং কোষগহ্বর। আর আবরণ বিহীন যেগুলো সেগুলো বলছে কোষগহ্বর, সেন্ট্রিওল এবং রাইবোসোম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষায় যদি দিয়ে দেয় যে আবরণহীন কোনগুলো, আবরণী যুক্ত কোনগুলো, তাহলে তো আমরা কনফিউশনে ভুল লাগাই আসতে পারি। তো সেই জন্য তার মানে তোমরা যদি যে কোনো একটা মনে রাখতে পারো, একটা অর্থাৎ আবরণ বিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমাদের ক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করা এটার জন্য অনেক ইজি হয়ে যাবে। যেমন আমরা দেখি আবরণ বিহীন মাত্র এই তিনটা আছে, এই তিনটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। বলছে যে মামাই সেরা, এই শব্দ দুইটা দিয়ে। ঠিক আছে, মামাই সেরা। বলছে মাতে হচ্ছে মাইক্রোটিউবুলস, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর রস্বইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা মিলে কিন্তু ভাইয়া আলটিমেটলি হচ্ছে আমার কোষ কঙ্কাল। এই তিনটা মিলে কি বলছি? কোষ কঙ্কাল। তোমরা যদি কোষ কঙ্কালের গঠন আমরা যখন পড়বো তখন দেখো, তাহলে দেখবে যে কোষ কঙ্কাল মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত। তাহলে এই তিনটা মিলেই কোষ কঙ্কাল। এরপর বলছে সেরা, এই সেতে হচ্ছে সেন্ট্রিওল, সেতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোসোম। তাহলে আশা করি তোমরা এই শর্ট দুইটা মানে শব্দ দিয়ে তোমরা আবরণবিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবা যতগুলো আবরণীযুক্ত অঙ্গাণু আছে বেশিরভাগই হচ্ছে দ্বি আবরণীযুক্ত। ঠিক আছে, এরপর বলছে হচ্ছে নিউক্লিয়াস। এখন যদি নিউক্লিয়াস আমরা দেখি, বলছে নিউক্লিয়াসের গঠন যদি আমরা লক্ষ্য করি, তাহলে নিউক্লিয়াসের বাইরে থেকে যদি ভিতরের দিকে যেতে থাকি আমরা, তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়ার এনভেলপ আছে, অর্থাৎ নিউক্লিয়াসকে আবরণকারী একটা পর্দা আছে। সেই আবরণকারী পর্দাটার নাম নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা। এরপর বলছে নিউক্লিওপ্লাজম। এখন দেখো, যেহেতু এইটা প্রোটোপ্লাজমের মধ্যেই আছে, তার মানে নিউক্লিয়াসের ভিতরেও কিছু পরিমাণ এই তরল পদার্থ থাকবে। এই তরল পদার্থটা নিউক্লিয়াসের ভিতরে থাকলে আমরা বলছি হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, এরপর বলছি হচ্ছে নিউক্লিওলাস। এখন নিউক্লিওলাস কি আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে সুতার নিয়ে কিছু বস্তু থাকে, যেগুলোকে আমরা মূলত নিউক্লিয়ার রেটিকুলাম বলি। কোষ বিভাজনের টাইমে এগুলো হয়ে যায় ক্রোমোজোম। এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলো দোলা পেকে থাকলে বা জোট পাকিয়ে থাকলে সেগুলোকে আমরা বলি নিউক্লিওলাস। এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে আরেকটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ গুলোর ফাঁকে ফাঁকে মানে মাঝখানে মাঝখানে কিছু রন্ধ্র থাকে বা ছিদ্র থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার পোর বা ছিদ্র, পোর বা ছিদ্র। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমাদের আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা। মোটামুটি উদ্ভিদ কোষের অভ্যন্তরে কি কি আছে, অবশ্যই আদর্শ উদ্ভিদ কোষ, কারণ আমরা জানি প্রাণী কোষ কি থাকবে না ভাইয়া, কোষ প্রাচীর তো থাকবে না, বা কোষ গহ্বর বড় বড় কোষ গহ্বর থাকবে না। তাহলে প্রাণী উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি থাকবে না থাকবে এগুলো একটু আমাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের আদর্শ উদ্ভিদ কোষের গঠন বর্ণনা। আপাতত আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।